ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই একটি নতুন ক্লাসের মধ্যে। আজকে আমরা ইভিএস এর ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন দেখতে পাচ্ছেন লিখিত আকারে রয়েছে বোর্ডের মধ্যে, কিন্তু আমরা এই প্রশ্নগুলোর সাথে রিলেটেড এই জন্য ইম্পর্টেন্ট বলছি কেননা একটি প্রশ্নের সাথে অনেকগুলো প্রশ্ন লিঙ্কেজ রয়েছে, সম্পর্কিত রয়েছে। প্রতিটা প্রশ্ন, প্রতিটা কনসেপ্ট আমরা কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে দেখব কী কী কনসেপ্ট হতে পারে। অর্থাৎ সিটেটের ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট ইভিএস, এনভায়রনমেন্টাল সায়েন্স অথবা এনভায়রনমেন্টাল স্টাডি বলতে পারেন। এই এনভায়রনমেন্ট থেকে 30 মার্কস ক্যারি করে আমরা 30 মার্কসের আজকে প্রথম ক্লাস ইভিএসের আরম্ভ হয়েছে। দেখা যাক কী হয়। আমরা লাস্ট ক্লাসেসের মধ্যে ইভিএসের ক্লাস দেওয়ার কথা ছিল, কিন্তু অনেক দিন ব্যয় হয়ে গিয়েছে। অফলাইন ক্লাসের সাথে যুক্ত ছিলাম, প্রায় 1 উইকের মতো সময় অফলাইন ক্লাস নিয়ে বেশি বিজি ছিলাম, তাই অনলাইন ক্লাস নিতে পারিনি। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করি। তো যাই হোক, আমরা আজকে ইবিএসের প্রথম ক্লাস আরম্ভ করব। সিডিপির 60টির মতো ক্লাস হয়েছে এক্সপার্ট সিরিজ, পরবর্তী সময়ে আরও ক্লাসেস হবে। আজকে ক্লাসটি আমরা আরম্ভ করি বুঝে শুনে কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। আপনারা আশা করি ভালো আছেন, স্টাডি চলছে এবং কনসেপচুয়াল যে ক্লাসেসগুলো আপনাদেরকে দিয়েছিলাম প্রতিটি সাবজেক্টের, সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট, পেডাগজি, ইভিএস, ম্যাথস, ইংলিশ অ্যান্ড বেঙ্গলির, আপনারা আশা করি এগুলি কমপ্লিট করে নিয়েছেন। এখন আমরা এক্সপার্ট সিরিজ দেখব, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার থেকে আলোচনা করব, যেগুলো এক্সামের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে এবং প্রতিটি কনসেপ্ট আমরা ক্লিয়ার করব। আজকের ক্লাসের মধ্যে এই প্রশ্নগুলো বেশিরভাগ রিলেটেড এনসিএফ থেকে হবে। আমি কয়েকটি প্রশ্ন আপনাদের জন্য নিয়ে এসেছি, ইম্পর্টেন্ট প্রশ্ন, আর প্রতিটি প্রশ্নের সাথে অনেকগুলো প্রশ্ন লিঙ্কেজ রয়েছে। দেখি আমাদের প্রশ্ন কী কী হতে পারে। নাম্বার 1 কোয়েশ্চন আমাদের হচ্ছে আজকে ইভিএস থেকে, অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে। ইভিএস ফর ক্লাস 3 and 5, ভালো করে বুঝবেন। ক্লাস 3 and 5 এর জন্য ইভিএস ইজ এ সাবজেক্ট এরিয়া হুইচ ইন্টিগ্রেটেড। তো নাম্বার 1 কনসেপ্ট হচ্ছে, প্রশ্ন আসে যে এনসিএফ আমাদের টোটাল হয়েছিল, টোটাল এনসিএফ হয়েছিল 4টি, 1975, তারপর 88, 2000 and 2005। এই 4টি টোটাল এনসিএফ হয়েছিল। এনসিএফ মিনস হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এনসিএফ। তো 4টি এনসিএফ হয়েছিল আমাদের ভারতবর্ষের মধ্যে টোটাল, এবং এনইপি হয়েছিল 3টি, মনে রাখবেন। ন্যাশনাল এডুকেশন পলিসি 1966 অথবা 8 বলতে পারেন, 1966। তারপরে হয়েছিল 1986-এ, আর থার্ড হয়েছিল 2020-তে, অর্থাৎ যখন নরেন্দ্র মোদী ছিলেন তখন। বর্তমান সময়ে এনসিএফ আরেকটি রিসেন্টলি হয়েছে, যদি আজকে করে রিসেন্টলি এনসিএফ কোনটি তা কাউন্টিংয়ের মধ্যে প্রায় আসে না। প্রিভিয়াস এনসিএফগুলোকে ইন্ডিকেট করেছে। 2023-তে একটি এনসিএফ এসেছিল। তো যাই হোক, আমরা এই জায়গায় এনসিএফ থেকে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। নাম্বার 1 প্রশ্ন যদি করে যে কোন এনসিএফ কি করেছে, যে ইভিএস যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটিকে ইন্টিগ্রেট করেছে, অর্থাৎ ইভিএস ক্লাস 3 অ্যান্ড ক্লাস 5-এর মধ্যে, অর্থাৎ এই ক্লাসের মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে এই ক্লাস 3 to 5 অবধি পর্যন্ত, 3, 4, 5 অবধি পর্যন্ত এই ক্লাসেসের মধ্যে ইভিএস সাবজেক্টকে ইন্টিগ্রেট করেছে। কোন এনসিএফ ইন্টিগ্রেট করেছে তা হচ্ছে 2000 এনসিএফ 2000 কি বলেছে, যে ইন্টিগ্রেটেড হতে হবে। 3টি সাবজেক্টের ইন্টিগ্রেশন করেছে। নাম্বার 1 হচ্ছে সায়েন্স, সোশিয়াল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই 3টি সাবজেক্টকে একত্রিত করে একটি সাবজেক্ট তৈরি করেছে। আপনারা এই কথাটি মনে রাখবেন। আর একটি সাবজেক্ট তৈরি করে তার নাম দিয়েছে ইভিএস, এনভায়রনমেন্টাল এডুকেশন বলে নাম দিয়েছে। এবং ক্লাস 1 and 2-র মধ্যে ইভিএসের পার্টিকুলার কোনো বুক নেই, মনে রাখবেন কথাটি। এই 1 and 2-র মধ্যে ইভিএস পড়ানো হয় ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ম্যাথসের মাধ্যমে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ম্যাথসের দ্বারা ইভিএস পড়ানো হয় ক্লাস 1 and 2-এর মধ্যে। ইভিএসের পার্টিকুলার কোনো সাবজেক্ট নেই। কেন নেই, এই জায়গায় আরেকটি প্রশ্ন আসে, কেন সাবজেক্ট নেই? সাবজেক্ট এই জন্য নেই কেননা শিশুরা ক্লাস 1-2-এর যে এইজ বা এই ডেভেলপমেন্টাল স্টেজের শিশুরা বিলং করে, এই শিশুরা
এনভায়রনমেন্টকে পার্ট করে দেখে না, অর্থাৎ পরিবেশকে হোলিস্টিক আকারে দেখে, সমগ্র আকারে দেখে, এই জন্য তাদের জন্য আলাদা কোনো এনভায়রনমেন্টাল বুক নেই। অথবা এই প্রশ্নটি আপনারা এই জায়গায় লাগু করতে পারবেন, ক্লাস 3 to 5 অবধি পর্যন্ত শিশুরা কী করে সায়েন্স, সোশিয়াল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট তিনটিকে পার্ট করে দেখে না, তারা একটি নজরে দেখে, অর্থাৎ হোলিস্টিক আকারে দেখে, সমগ্র আকারে দেখে। তাই তাদের জন্য আলাদা কোনো সায়েন্সের বুক নেই, আলাদা কোনো সোশ্যাল সায়েন্সের বুক নেই, আলাদা কোনো এনভায়রনমেন্টাল এডুকেশনের কোনো বুক নেই, অর্থাৎ সবটুকু একসাথে মিলে ইভিএস নাম দেওয়া হয়েছে, সায়েন্স, সোশ্যাল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। এই জায়গা থেকে আমরা 4-5টি প্রশ্ন আলোচনা করলাম, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে ক্লিয়ার করলাম। আমরা মেইন প্রশ্নের মধ্যে যাই। ইভিএস ফর ক্লাস 3 to 5 অবধি পর্যন্ত ইজ এ সাবজেক্ট এরিয়া হুইচ ইন্টিগ্রেটেড। কোন সাবজেক্টগুলো ইন্টিগ্রেট হয়েছে তা হচ্ছে দ্য কনসেপ্ট অ্যান্ড ইস্যু অফ সায়েন্স, সোশিয়াল সায়েন্স। দেখতে পাচ্ছেন নাম্বার 1 হচ্ছে সায়েন্স, সায়েন্সকে ইন্টিগ্রেট করেছে, সাথে সোশিয়াল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশন। এই তিনটি সাবজেক্টকে একত্রিত করে শিক্ষাদান দেওয়া হয় বা শিক্ষাদান করা হয়, টিচিং লার্নিং হয় 3 to 5 অবধি পর্যন্ত। এই কথাটি ভালো করে মনে রাখবেন। আর এই বুকটির নাম হচ্ছে ইভিএস। তারপর আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে, ইন ইভিএস টিচিং লার্নিংয়ের মধ্যে, শিক্ষাদান এবং শেখার মধ্যে লিঙ্কিং ক্লাসরুম লার্নিং, ক্লাসরুমের যে লার্নিং হয়, ক্লাসরুমের মধ্যে যে শিক্ষাদান করা হয়, শেখা হয়, লার্নিং শেখা হয়, টু হেল্প টু লাইফ আউটসাইড স্কুল, এই যে লিঙ্ক করা হয় আউটসাইড স্কুল, স্কুলের বাইরের লাইফের সাথে। অর্থাৎ আমরা জানি যখন একটি শিশু স্কুলের মধ্যে আসে, আপনারা দেখবেন একজন শিক্ষক যদি আপনি ফিল করেন যে শিক্ষক হিসাবে, যখন একজন শিক্ষক স্কুলের বাইরে থাকেন, ফ্যামিলিতে থাকেন অথবা বন্ধুবান্ধবের সাথে, ওনার একটি বিহেভিয়ার আলাদা হয়। যখন স্কুলে চলে যান তখন ওনার ড্রেসিং স্টাইল, কথা বলার স্টাইল, ওনার এজ এ টিচার হিসাবে উনি নিজেকে প্রস্তুত করে ছাত্রদের সামনে উপস্থিত হন। তো তেমনিভাবে যদি এজ এ স্টুডেন্ট হিসাবে আপনি ফিল করেন, তাহলে দেখবেন শিশুদের বাইরের, স্কুলের বাইরের যে লাইফ, স্কুলের ভিতরের লাইফ, তার মধ্যে ডিফারেন্স রয়েছে। ভিতরের লাইফটা রেস্ট্রিক্টেড থাকে, ওবিডিয়েন্ট হতে হয়। স্কুলের ভিতরের মধ্যে অনেক রুলস রেগুলেশনস রয়েছে, অনেক কিছু স্কুলের লার্নিং করতে হয়। কিন্তু স্কুলের বাইরের যে শিশুদের লাইফ রয়েছে তা একুইজিশন করে তারা শিখে, তারা অর্জন করে, লার্নিং করতে হয় না, অনেক রুল রেগুলেশন নেই, রেস্ট্রিকশন নেই, তারা যেভাবে চাইবে তেমনিভাবে চলতে পারবে, তারপর যেভাবে চাইবে কথা বলবে। অনেক শিশু রয়েছে স্কুলের বাইরে অনেক কথা বলে কিন্তু স্কুলে যাওয়ার পর কথা বলে না, সেম ফিল করে বা অন্যান্য প্রবলেমস ফেল করে। তো যাই হোক, আমাদের প্রশ্ন হচ্ছে যে ইভিএসের মধ্যে ভালো করে বুঝবেন, একটি প্রশ্ন যদি বুঝেন, এই প্রশ্নের সারাউন্ডিংয়ের মধ্যে, এই প্রশ্নের চারপাশে যা প্রশ্ন হতে পারে, অর্থাৎ এই প্রশ্ন সম্পর্কিত আর যা প্রশ্ন তৈরি হতে পারে সবটুকু আমি আলোচনা করি। যেহেতু বোর্ড আমাদের ডিজিটাল বোর্ড নেই, আমি পূর্বে বলেছিলাম ডিজিটাল বোর্ড অলরেডি অর্ডার হয়ে গিয়েছে, বেশি দিন থাকবে না, স্টুডিও সেট আপ করা চলবে। নেক্সট সেশন আশা করি, এই সেশনে আর হবে না, নেক্সট সেশনে আশা করি ডিজিটাল বোর্ডের মধ্যে আমরা ক্লাস করতে পারবো, ডিজিটাল বোর্ডের মধ্যে আমরা বুঝতে পারবো। তখন একদিনের মধ্যে আমরা অনেকগুলো প্রশ্ন দেখব, আর তেমনিভাবে বুঝে শুনে কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমাদের মাতৃভাষায় আমরা কনসেপ্ট ক্লিয়ার করব। তখন আরও বেশি অ্যাট্রাকটিভ, অথবা আপনারা বলবেন সবথেকে বেশি এফেক্টিভ ক্লাস হবে। তো এই প্রশ্নের মধ্যে আমরা দেখি, আমাদের কনসেপ্ট ক্লিয়ার করি। ইন ইভিএস টিচিং লার্নিং, লিঙ্কিং ক্লাসরুম লার্নিংকে লিঙ্ক করা হয় টু লাইফ আউটসাইড স্কুল। আউটসাইড স্কুলের জন্য কেন করা হয়, এই জায়গায় প্রশ্ন অনেক বিভিন্ন সময় বিভিন্ন রকম আনসার হবে। তো মনে রাখবেন এই জন্য করা হয় যে শিশুদের যাতে লার্নিংটা ইনরিচ হয়, অর্থাৎ ভালোভাবে লার্নিং হয়। তারপর এই জন্য যে শিশুদের স্কুলের ভিতরের লার্নিংটা বাইরের সাথে যুক্ত করা হয়, যাতে শিশুরা ইজিলি বুঝতে পারে। যদি একটি শিশুর প্র্যাকটিক্যাল লাইফের সাথে সংযুক্ত করে তাদেরকে এক্সাম্পল দেওয়া হয়, তখন তারা কি করবে, তারা ইজিলি কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। আর যখন কনসেপ্ট বিল্ড আপ হবে, শিশুদের নলেজ, ক্রিয়েটিভিটি অটোমেটিকলি ইনক্রিজ হবে। একটি শিশু যদি আরও প্রশ্ন আনসার হতে পারে, একটি শিশুকে যদি তার প্র্যাকটিক্যাল লাইফ, তার ডে টু ডে লাইফের সাথে যুক্ত করে পড়ানো হয়, তখন সে আনন্দ ফিল করবে, এনজয়েবল লার্নিং হবে, তার মধ্যে কিউরিওসিটি জাগবে, মোটিভেটেড হবে, তার পড়ার প্রতি আগ্রহ জাগবে, ভালো করে পড়তে পারবে। আর যদি একটি শিশুকে, মনে রাখবেন ইভিএসের মধ্যে ডেফিনেশন, তারপর এক্সপ্লেনেশন, এগুলি নিষিদ্ধ, ডেফিনেশন ওয়ার্ড যে জায়গায় আসবে এই জায়গাটি নেগেটিভ থাকবে। অর্থাৎ ইভিএসের মধ্যে সবসময় কনস্ট্রাকটিভিস্ট ফলো করে, অর্থাৎ রচনাত্মক
যে সিদ্ধান্ত রয়েছে এই সিদ্ধান্তকে ফলো করে, অর্থাৎ শিশুরা একটি পার্টিসিপেট করে, সংযোগ করে, যাতে তারা নিজে থেকে লার্নিং বাই ডুইং করে, এই কথাটি সবসময় প্রাধান্য দেওয়া হয়। তো এই জায়গায় যে আমাদের বলছে যে স্কুলের ক্লাসরুমের যে লার্নিংটা তা লাইফের বাইরের সাথে যুক্ত করা, তাকে বলা হয় গোয়িং বিয়ন্ড দ্য টেক্সট বুক, অর্থাৎ টেক্সট বুকের বাইরে গিয়েও শিশুদেরকে শিক্ষা প্রদান করা। আমাদের প্রায় সময় গোয়িং বিয়ন্ড দ্য টেক্সট বুক বলে প্রশ্ন আসে যে গোয়িং বিয়ন্ড দ্য টেক্সট বুক এর অর্থ কী? অর্থ হচ্ছে যে শিক্ষক তিনি টেক্সট বুকের বাইরে গিয়েও শিশুদেরকে শিক্ষা প্রদান করবেন। টেক্সট বুকের বাইরে গিয়ে কীভাবে শিক্ষা প্রদান করবেন? যে টেক্সট বুকের মধ্যে তো শিশুদের প্রতিটি শিশুর লাইফ বিবরণ থাকবে না, তাদের ব্যাকগ্রাউন্ড থাকবে না, তাদের সোশ্যাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থাকবে না। তখন শিক্ষক কী করবেন? প্রতিটি শিশুকে তার ডে টু ডে লাইফের সাথে যখন যুক্ত করে এক্সাম্পল দিবেন, বোঝাবেন, এক্সপ্লেন করবেন, তাদেরকে ভালো করে বুঝতে সাহায্য করবেন, তখন এই সিচুয়েশনকে বলা হয় গোয়িং বিয়ন্ড দ্য টেক্সট বুক। এরপরে আরেকটি কথা মনে রাখবেন, যেমন ইবিএস এর মধ্যে রয়েছে ফিল্ড ট্রিপ বলা হয়, যে শিক্ষকরা দেখবেন ছাত্রদেরকে নিয়ে গাড়িতে চড়ে অনেক বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস, মনুমেন্ট দেখতে যাওয়ার পর এই যে যাওয়া হচ্ছে গোয়িং বিয়ন্ড দ্য টেক্সট বুক। মনে রাখবেন কথাগুলো। তো আমাদের কি হচ্ছে যে ইন ইবিএস টিচিং লার্নিং লিঙ্কিং ক্লাসরুম লার্নিং টু লাইফ আউটসাইড স্কুল, তা হচ্ছে গোয়িং বিয়ন্ড দ্য টেক্সট বুক, অর্থাৎ টেক্সট বুকের বাইরে গিয়ে শিশুদেরকে শিক্ষা প্রদান করা। টেক্সট বুকের বাইরে গিয়ে মতলব তা নয় যে টেক্সট বুকে যা নেই তা পড়াবেন, তা নয়, টেক্সট বুকের সম্পর্কযুক্ত করে পড়াবেন। টেক্সট বুকের মধ্যে মনে করেন একটি ওয়াটার সার্কেল নিয়ে কোনো একটি চ্যাপ্টার রয়েছে, বা কোনো একটি চ্যাপ্টার রয়েছে অ্যানিমেলস নিয়ে, কোনো একটি চ্যাপ্টার রয়েছে আপনি মনে করেন ট্রিজ নিয়ে। তখন যদি শিক্ষক শিশুদেরকে নিয়ে গার্ডেনে চলে যান, যে এই গাছটি, এই গাছের ফুল, এই গাছের ফল, শিশুরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিতে পারবে। তাদের কি হবে? কংক্রিট সেন্স দিয়ে তারা টাচ ফিল করে বুঝতে পারবে, শিখতে পারবে। তখন অবজারভেশন করে তারা বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে, ভালো করে পড়তে পারবে, শিখতে পারবে ইজিলি, কম সময়ের মধ্যে তাদের অবজার্ভ হবে, তাদের মেমোরির মধ্যে যাবে এবং ফিক্স হয়ে যাবে, লং টাইম লাস্টিং করবে। তারপর তেমনিভাবে যদি একজন শিক্ষক একটি হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে নিয়ে যান, একটি জুতে নিয়ে যান, তাহলে এলিমেন্টকে ছবিতে দেখিয়ে যেভাবে ইন্ট্রোডাকশন করবেন, ইন্ট্রোডিউস দেবেন, পরিচয় দেবেন, তার চেয়েও ভালো হবে যদি উনি প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে, যে হচ্ছে ভালুক, এই হচ্ছে টাইগার, এই হচ্ছে অ্যানিমেল, বিভিন্ন রকমের রয়েছে, এগুলি সব যদি দেখান, তাহলে শিশুদের ভালোভাবে লার্নিং হবে। এই লার্নিংকে বলা হয় গোয়িং বিয়ন্ড দ্য টেক্সট বুক। ভালো করে বুঝবেন। আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ হবে না, অবজেক্টিভস হবে, মনে রাখবেন। অর্থাৎ ভেরিয়াস অবজেক্টিভস রয়েছে, উদ্দেশ্য রয়েছে, লক্ষ্য রয়েছে, তার মধ্যে থেকে একটি মেজর অবজেক্টিভ অফ টিচিং অফ ইবিএস এর প্রাইমারি স্টেজ ইজ টু, অর্থাৎ প্রাইমারি ক্লাসের মধ্যে ইবিএস পড়ানির একটি মেজর অর্থাৎ বড় একটি উদ্দেশ্য, কী উদ্দেশ্য? হেল্প দ্য লার্নার্স লিঙ্ক ক্লাসরুম লার্নিং টু লাইফ আউটসাইড টু স্কুল, অর্থাৎ শিশুদেরকে যখন পরিবেশ পড়ানো হয়, ইভিএস পড়ানো হয়, যাতে শিশুরা যে পরিবেশ সম্পর্কে তাদের নলেজ রয়েছে, তাদের চারপাশে যেগুলো দেখছে, যাতে ওইগুলো তাদের লাইফের সাথে যুক্ত করে যখন তারা গড়ের মধ্যে বড় হবে, একটি পরিবেশে নাইবারহুড থেকে তারা শিখবে, এই যে শেখা রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, এই এক্সপিরিয়েন্সকে যদি বুকের নলেজের সাথে সংযুক্ত করা হয়, তাহলে তাদের দেখবেন অনেক কিছু তারা অলরেডি জানা রয়েছে, তখন তাদের কম সময়ে অনেক কিছু তাদেরকে শিক্ষা প্রদান করা যেতে পারে। অর্থাৎ এই ইবিএসের হচ্ছে মেজর লক্ষ্যের মধ্যে থেকে একটি লক্ষ্য, মেজর একটি উদ্দেশ্য, অর্থাৎ বড় একটি উদ্দেশ্য, যে শিশুদের ডে টু ডে লাইফের মধ্যে যেগুলি তারা নলেজ গেদার করছে, এই নলেজগুলোকে পরিবেশ সম্পর্কিত নলেজগুলোকে তাদের কি করবে, যখন স্কুলে যাওয়ার পর বুক থেকে তাদের রিয়েল লাইফের সাথে কনটেক্সট করবে, রিয়েল লাইফের সাথে তাদের যুক্ত করবে, অ্যাড করবে, তখন তাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। এই কথাটি আমি পূর্বে আপনাদের সাথে আলোচনা করে নিয়েছি। তারপর আমাদের নেক্সট কোয়েশ্চন হচ্ছে হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিচার, কোনটি বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ইন স্কুল ফিল্ড ট্রিপ ইন ইবিএস টিচিং। ইবিএস টিচিং বারবার আমি আপনাদেরকে বলি, ফিল্ড ট্রিপে নিয়ে যাওয়া হয়, কোন সাবজেক্ট আমাদেরকে বলে, তা হচ্ছে ইভিএসের রিগার্ডিং ফিল্ড ভিজিটে নিয়ে যাওয়া হয়। আর ফিল্ড ভিজিটে কেন নিয়ে যাওয়া হয়, আমাদের কি বলছে, হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিচার, ফিল্ড ভিজিটের, অর্থাৎ ও যে শিশুদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হয়, এই ফিল্ড ভিজিট করতে যাওয়া হয়, এই ফিল্ড ভিজিটের ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কী, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী, যা স্কুল থেকে নিয়ে যাওয়া হয়, তা কি, এই টিচিংয়ের মধ্যে কি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ফিচার্স কি, তা হচ্ছে অ্যাওয়েকেন্স
জাগ্রত করা স্টুডেন্টসদেরকে। নাম্বার 1 পয়েন্ট। আমি এই জায়গায় দুইটি কিন্তু আনসার নিয়ে এসেছি, দুই জায়গায় দুই রকমের প্রশ্ন এসেছে, সেম প্রশ্ন এসেছে কিন্তু আনসার দুই রকম 3 রকম হতে পারে, বিভিন্ন ধরনের আনসার হতে পারে। তাই আপনাদেরকে বুঝিয়ে দেই, এই ধরনের প্রশ্ন আসলে আপনারা এগুলি দেখবেন। অর্থাৎ শিশুদেরকে প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য ফিল্ড ভিজিট নিয়ে যাওয়া হয়, একটা আনসার হবে। আরেকটা আনসার হবে অ্যাওয়েকেন স্টুডেন্টসকে জাগ্রত করার জন্য। কিভাবে জাগ্রত করা? মনে করেন একটি ট্রি সম্পর্কে পড়ানো হলো, যখন শিশুদেরকে প্র্যাকটিক্যাল ট্রিকে দেখানো হবে, প্র্যাকটিক্যাল ট্রি সম্পর্কে ধারণা দেওয়া হবে, তখন স্টুডেন্টরা জাগ্রত হবে, কিউরিওসিটি জাগবে, ভালো করে তারা ট্রিকে অবজার্ভ করে বুঝতে পারবে, তাদের লার্নিং বেটার হবে। তারপর আরেকটি আমাদের অপশন রয়েছে যে ইন্টারেস্ট টু লার্নিং, তাদের ইন্টারেস্ট জাগবে, টু লার্ন হবে, ইয়েস, ইন্টারেস্ট টু লার্ন, অর্থাৎ তাদের শেখার প্রতি তাদের কি জাগবে? জাগ্রত ইন্টারেস্ট আসবে। এবং অ্যান্ড গেট নিউ লার্নিং ইনফরমেশন, এবং তারা নতুন নতুন তথ্য, নতুন নতুন ইনফরমেশন কি করবে? তারা শিখবে। গেট মানে পাবে, নিউ লার্নিং ইনফরমেশন। তো আবারও বলে দিই, যদি এইভাবে প্রশ্ন আসে ফিল্ড ভিজিটের ফায়দা কি, ফিল্ড ভিজিটের ফায়দা কি আমি বলে দিচ্ছি, এগুলো আপনারা দেখবেন, এগুলি হচ্ছে আনসার। নাম্বার 1 হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হবে শিশুদের। দ্বিতীয়ত হচ্ছে তারা টাচ ফিল করে শিখতে পারবে। তৃতীয় হচ্ছে বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে অবজারভেশনের দ্বারা, তাদের ফিক্সড মেমোরিতে তাদের ফিক্সড হয়ে যাবে, লং লাস্টিং করবে স্টাডিগুলি। এরপর আরেকটি পয়েন্ট হবে তারা জাগ্রত হবে, অ্যাওয়েকেন্স অ্যাবাউট দ্যাট ম্যাটার অর দ্যাট চ্যাপ্টার, দ্যাট টপিক বলতে পারেন। তারপরে তাদের ইন্টারেস্ট জাগবে, তারা নতুন নতুন তথ্য গ্যাদার করতে পারবে। তারপরে আরও হতে পারে তাদের বন্ধুত্ব সুলভ ভাব গড়ে উঠবে। যখন স্কুল থেকে শিশুদেরকে নিয়ে ফিল্ড ভিজিটে যাওয়া হবে, দেখবেন যে শিশুরা একজন আরেকজনের সাথে স্কুলে কিন্তু ঝগড়া করতো, স্কুলে একসাথে বসতো না, খেলাধুলা করতো না, পড়তো না, তারা কিন্তু এই ফিল্ড ভিজিটে গিয়ে যাওয়ার পর তাদের মধ্যে একটি গ্রুপিং সিস্টেম চলে আসবে, তারা বন্ধুত্বভাব চলে আসবে, তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠবে, ভালো একটি সম্পর্ক, যার ফলস্বরূপ পজিটিভিটি হবে এবং স্কুলে আসার পর তাদের লার্নিং বেটার হবে। অর্থাৎ যখন একটি চ্যাপ্টার পড়ানোর পর অথবা পড়ানোর পূর্বে, একটি চ্যাপ্টার আপনি পড়ানোর পরও নিয়ে যেতে পারেন অথবা পূর্বে নিয়ে যেতে পারেন। এই জন্য স্কুলের মধ্যে গার্ডেনের প্রয়োজন। যে কোনো গাছ নিয়ে যখন পড়াবেন, পরিবেশ নিয়ে পড়াবেন, তখন এই গার্ডেনে গিয়ে শিশুদেরকে ডেইলি দিন তো আর ভিজিটে যাওয়া সম্ভব নয়, ফিল্ড ভিজিটে যাওয়া সম্ভব নয়, তখন আপনি যদি স্কুলের মধ্যে একটি গার্ডেন থাকে, স্কুলের গার্ডেনে গিয়ে শিশুদেরকে আপনি শিক্ষা প্রদান করতে পারবেন। তারপর আমাদের হচ্ছে নেক্সট কোয়েশন, দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিলেটিভ পজিশন। এত ইম্পর্টেন্ট, প্রতি বছর এক্সামের মধ্যে এই প্রশ্ন থেকে একটি প্রশ্ন আসে, এই কনসেপ্ট থেকে একটি প্রশ্ন আসে, কনসেপ্ট আপনাদেরকে বুঝিয়ে দেব। দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড রিলেটিভ পজিশন অফ প্লেস, ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন। প্লেস, ডিস্টেন্স, ডাইরেকশন, রিলেটিভ প্লেস, ডিস্টেন্স, ডাইরেকশন যদি যে জায়গায় আসবে মনে রাখবেন এই জায়গা হবে ম্যাপিং স্কেল। ম্যাপিং স্কিল দ্বারা, ম্যাপিং অর্থাৎ ম্যাপের দক্ষতা দ্বারা আমরা কি বলতে পারি, একটি দেশের যদি আমরা ম্যাপ অঙ্কন করি, আমি জিওগ্রাফি ক্লাসের মধ্যে আলোচনা করেছি, ইবিএসের ক্লাস রয়েছে, ইন্ডিয়ান ম্যাপ নিয়ে আলোচনা করেছি, দেখবেন। তো এই ম্যাপ যদি আমরা অঙ্কন করি তাহলে ম্যাপ থেকে আমরা প্লেসগুলো নির্দিষ্ট করতে পারবো। তারপরে ডাইরেকশন দেখতে পারবো যে উড়িষ্যার কোন পাশে দিল্লি, দিল্লির কোন পাশে উড়িষ্যা, উত্তরপ্রদেশ কোন পাশে, ঝাড়খণ্ড কোন পাশে, এগুলো আমরা ডাইরেকশন দেখতে পারবো। তারপর আমরা কি দেখতে পারবো, ডিস্টেন্স দেখতে পারবো। যদি বলে ডিস্টেন্স, দিল্লি থেকে মিজোরামের ডিস্টেন্স কতটুকু, দিল্লি থেকে আসামের ডিস্টেন্স কতটুকু, দিল্লি থেকে ওই স্টেটের ডিস্টেন্স কতটুকু, আপনারা ম্যাপিংয়ের দ্বারা এই স্কিলসগুলো, ম্যাপিং স্কিলের দ্বারা এই তিনটি জিনিস, নাম্বার 1 প্লেস, ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন, এই তিনটি জিনিস বুঝতে পারবেন। তো তা হবে ম্যাপিং স্কেল বা ম্যাপিং স্কিল বলতে পারেন, যা বলা হয় কি ম্যাপের দক্ষতা। তারপর আমাদের নেক্সট কোয়েশন হচ্ছে, ওয়েমেন আর উইকার দেন মেন। এই জায়গায় যদি এই প্রশ্নটি 2-3 ধরনের আনসার হয়, মনে রাখবেন 2-3 ধরনের আনসার হয়, নতুন দেখলাম এই জন্য প্রশ্নটি নিয়ে আসলাম আপনাদের জন্য। ওয়েমেন আর উইকার দেন ওয়েমেন, এই জায়গায় যদি বলা হয় তো বলবেন স্টেরিওটাইপ, জেন্ডার স্টেরিওটাইপ বলা হয়। যদি সিডিবির মধ্যে প্রশ্নটি আসতো তাহলে হবে জেন্ডার স্টেরিওটাইপ, যে কি এটা হচ্ছে ট্রেডিশনাল একটি প্রথা, যে মানুষরা ফিল করে ওয়েমেনরা মেন থেকেও বেশি কি হয়, উইক হয়ে থাকে। এগুলি হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপের কথা। অর্থাৎ আমরা দেখেছি কর্ণে মালেশ্বরী, আমরা কনটেক্সটের ক্লাসের মধ্যে দেখেছি ইভিএসের, যে উনি ওয়েট লিফটার, অন্ধ্রপ্রদেশ থেকে বিলং করেন, উনি 130 কেজিস ওয়েট লিফট করতে পারেন। একজন, আমরা অনেকে ফিল করতে পারেন যে 130 কিলো কী হবে, আপনি দেখেন একদিন তুলা মারে যে উঠাতে পারেন কিনা 130 কিলো। তো ওয়েমেন কোথায় উইক হয়েছেন,
আরও আমরা যদি দেখি ওয়াহিদা প্রিজম লেফটেন্যান্ট, তিনি ছিলেন একজন ডক্টর ছিলেন নেভির, উনি প্রেড করেছিলেন, ফার্স্ট 36 স্টেপ ছিল প্রেডের মধ্যে। তারপর যদি আপনি দেখেন বচেন্দ্রী পাল, উনি প্রথম ইন্ডিয়ান মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয়লাভ করেছিলেন। আরও অসংখ্য, সুনিতা উইলিয়াম স্পেসে গিয়েছিলেন। তারপর অনেক কিছু অসংখ্য এক্সাম্পলস রয়েছে এডুকেশনের দিক থেকে। তারপর সব দিক থেকে যে ওয়েমেনরা মেন থেকে উইক হবে তা নয়, স্ট্রংও হতে পারে, সমানও হতে পারে, উইক হতে পারে, সবাই কিন্তু যার যার প্লেসমেন্টের মধ্যে রয়েছে। কিন্তু এই ধরনের কথা যদি সিডিপির মধ্যে আসে, ওয়েমেন আর উইকার দেন মেন, এই কথাটি হবে জেন্ডার স্টেরিওটাইপ। আর এই জায়গায় দেখেন MYTH মাইথ নয়, MYTH মাইফ হয়। এই মাইফ মিনস হচ্ছে কি যে পৌরাণিক কথা, এই মেইফ মিনস হচ্ছে পৌরাণিক কথা। তো এই জায়গায় ইভিএসের মধ্যে এসেছে, এই জন্য আনসার হচ্ছে মেইফ, MYTH, মাইথ হবে না, মেইফ হবে। তারপর আমাদের প্রশ্ন হচ্ছে ফর টিচিং অ্যাবাউট ডিফারেন্ট পার্টস অফ এ প্ল্যান্ট দ্য নেসেসারি থিং ইজ, বিভিন্ন একটি গাছের বিভিন্ন পার্ট সম্পর্কে যখন আপনি পড়াবেন তখন এই জায়গার মধ্যে প্রয়োজনীয় বস্তু কী? এই জায়গার মধ্যে প্রয়োজনীয় বস্তু হচ্ছে অবজারভেশন করা। যদি শিশুটি অবজার্ভ না করে, পর্যবেক্ষণ না করে, তাহলে সে পার্টগুলি কীভাবে বুঝবে? আপনাদের বোঝাতে মনে করেন আপনি একটি গাছ, আমার হাতে পেন রয়েছে, আপনি যদি বলেন এই হচ্ছে তার ব্রাঞ্চ, শাখা, ডাল বলতে পারেন, এই ফুল, ফল, যদি সে অবজার্ভ না করে, খেয়াল না করে, পর্যবেক্ষণ না করে, তাহলে হবে না। ওই জন্য এই জায়গার মধ্যে নেসেসারি স্কিল হবে, নেসেসারি থিং হবে অবজারভেশন। তারপর আমাদের নেক্সট কোয়েশন হচ্ছে ইভিএস কারিকুলাম হ্যাজ ফলোড এ টিম বেজ অ্যাপ্রোচ টু, ইভিএস কারিকুলাম ফলো করে, অনুসরণ করে টিম বেজ অ্যাপ্রোচ, একটি টিম বেজ অ্যাপ্রোচ পড়ে। ইভিএসের মধ্যে 6টি টিম রয়েছে, আপনারা জানেন যে এই 6টি টিম থেকে ইভিএসের মধ্যে এক্সাম্পল আসে, বারবার এক্সামের মধ্যে আসে। তো টিম বেজ অ্যাপ্রোচ কেন ইভিএস ফলো করে? এই 6টি টিম বেজ, এই টিমকে ফলো করে ইভিএসকে পড়ানো হয়। 6টি টিম মনে রাখবেন, 6টি টিমগুলো। এই ইভিএস টিম বেজ অ্যাপ্রোচ কেন ফলো করে? তা হচ্ছে হেল্প ইন অ্যাসেসিং নলেজ অফ চিলড্রেন হলিস্টিক্যালি, যাতে শিশুদের নলেজ অ্যাসেস করতে পারে, মূল্যায়ন করতে পারে, অফ চিলড্রেন শিশুদের হলিস্টিক্যালি মতলব সমগ্রভাবে, একবারে সম্পূর্ণরূপে, অর্থাৎ সব দিক থেকে, সব অ্যাসপেক্ট থেকে, সব দিক থেকে, ডেভেলপমেন্টের সব সাইড থেকে যদি তাকে অ্যাসেস করা সম্ভব হয়, তা হবে এই টিম বেজ অ্যাপ্রোচের দ্বারা। তো টিম আমরা জানি এভিএসের 6টি টিম রয়েছে, এভিএসের 6টি টিম ফ্যামিলি, ফ্রেন্ডস, তারপরে আমরা জানি ট্রাভেলস, শেল্টার, ওয়াটার, ফুড, থিংস উই মে ক্যান ডু, এগুলি হচ্ছে 6টি টিম। এই টিম নিয়ে অন্য ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা দেখবেন। আর নেক্সট সময় প্রয়োজন হলে আবারও আলোচনা করব। এই 6টি টিমকে ফলো করে ইভিএস টেক্সট বুককে ডেভেলপ করা হয়েছে। তো আশা করি আজকের আমরা কয়েকটি প্রশ্ন জাস্ট দেখেছি, কিন্তু তারপরও কয়েকটি প্রশ্নের সাথে অনেকগুলো কনসেপ্ট, বিলকুল প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার, বিলকুল ইভিএস এনসিইআরটির বুক ক্লাস 3 থেকে নিয়ে, যেহেতু পেপার 1 আপনারা 5-6 অবধি পর্যন্ত যা কনসেপ্ট থাকে এর মধ্যে থেকে আলোচনা করেছি, এর বাইরে কোনো কথা নেই। এই জন্য ইম্পর্টেন্ট সবার জন্য। অনেক দিন পর ক্লাস হয়েছে, এইভাবে ফার্স্ট ক্লাস ইভিএসের ম্যাথসেরও একটি ক্লাস নেব, প্যাডাগজির উপরে, কন্টেন্টের উপরে বা প্যাডাগজির উপরে নেব, তারপর ইংলিশেরও নেব, বাংলারও নেব। যদি আমার যে ক্লাসেসগুলো ভালো আপনাদের লাগবে, আপনারা ক্লাসেসগুলোর মধ্যে ভালো ইমপ্রেশন আসবে, ডেফিনেটলি ক্লাসগুলো কন্টিনিউয়াস হবে। যেহেতু অফলাইন ক্লাস চলছে, অফলাইন ক্লাসে অনেক ব্যস্ততা রয়েছে, আর এই জন্য অনলাইনের সবসময় ক্লাস দেওয়া যাচ্ছে না, দুঃখ ফিল করছি। তাই আপনারা কন্টিনিউয়াসলি যে কনসেপচুয়াল ক্লাসেসগুলো আপনাদেরকে দিয়েছি, প্রিভিয়াস সেশনে আলোচনা করেছিলাম, প্রিভিয়াস ক্লাসেসগুলো ইম্পর্টেন্ট, মাস্ট ইম্পর্টেন্ট। আপনারা যদি শুধু এই প্রিভিয়াস কোয়েশনের প্রিভিয়াস যে কনসেপচুয়াল ক্লাসেস রয়েছে এগুলো কমপ্লিট করে নেন, তাহলে আশা করি সিটেড 100+ মার্ক নিয়ে, যেভাবে লাস্ট সেশনে অনেক ক্যান্ডিডেট পাস করেছিলেন, আমার সাথে মিটও করেছিলেন, তো আপনারা সেম তেমনিভাবে 100+ মার্ক নিয়ে পাস করতে পারবেন। আর যদি কোয়েশন মনে করেন যে স্যার যেভাবে এক্সপ্লেন করছেন তা আমাদের কাজে আসবে বা আমাদের বুঝে আসছে বা আমাদের জন্য বেনিফিটেবল, তখন আমাকে কমেন্ট করবেন, আমি কন্টিনিউয়াস করব। যা না হয় কনসেপ্ট অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছে, কনসেপচুয়াল ক্লাসেস হয়ে গিয়েছে, আর কোয়েশনস এইভাবে বোর্ডে লেখে অ্যাকচুয়ালি অনেকটা সময়ের প্রয়োজন হয়, আর সময়টা তেমন অফলাইন ক্লাসের জন্য বেশি সময় সংকীর্ণ হয়ে গিয়েছে। আর নেক্সট সেশন যদি আসে আর ভালো থাকি, সুস্থ থাকি, ডেফিনেটলি ডিজিটাল বোর্ড নিয়ে আপনাদের সাথে নিয়ে আসবো ক্লাসেসগুলো, তখন আপনারাও ক্লাসগুলো ডেফিনেটলি দেখবেন, ভালো লাগবে, অ্যাট্রাকটিভ হবে, এফেক্টিভ হবে। থ্যাংক ইউ সো মাচ
ফর ওয়াচিং।